এবারের আমাদের গন্তব্যস্থল ডুয়ার্স। কেন জানি না ডুয়ার্স আমাকে বারবার টানে, বারবার টানে। এর বন, এর জঙ্গল, এর মাঠ, এর ধুলো, আর তার পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা নদীগুলো। কখনো কখনো ডুয়ার্সের ওপরে উঠলে তার মেঘগুলো মেঘবালিকার মতন হাতছানি দিয়ে ডাকে, যেন নিশির মতন ডাকে। আলিয়ার মতন ছুটে যাই তার পাশে পাশে, কিন্তু ছুঁতে পারি না। এই ডুয়ার্স আবার আমায় ডেকেছে। এই নিয়ে 3বার আমি ডুয়ার্স গেলাম, তবু মনে হয় ডুয়ার্স আমার কাছে অধরা মাধুরী, কিছুতেই ছোঁয়া যায় না। কিন্তু বারবার মনে হয়, যখন ওখানে যাই তখন মনে হয় অধরা মাধুরী ছুঁয়ে ধরেছি ছন্দবন্ধনে। প্রথমবার ডুয়ার্সে আমরা গিয়ে জলদাপাড়ায় ছিলাম, তারপর জলদাপাড়া সাফারি করে আমরা লাটাগুড়ি গিয়েছিলাম। তারপর সেখান থেকে ব্যাক করে এসে এনজেপি থেকে ব্যাক করে বাড়ি চলে আসি। আর পরের বার গিয়েছিলাম স্টুডেন্টদের নিয়ে, সেটা ছিল মধ্য মাদারিহাটে ছিলাম। মধ্য মাদারিহাট থেকে আমরা চষে ফেলেছিলাম ডুয়ার্সটাকে। প্রথমে গিয়েছিলাম টোটোপাড়া, তারপরে গিয়েছিলাম বক্সা জয়ন্তী, তারপরে চারিদিকে গিয়েছিলাম, এবং লাস্টে আমরা কোচবিহার করে তারপরে আমরা ফিরে এসেছিলাম আবার আমাদের বাড়ির করে। তো এবারের ট্যুরটা আরেকটু অন্যরকমভাবে সাজানো হয়েছিল। আমরা ধূপঝোড়ায় মূর্তি নদীর সামনে অবসর হোমস্টে বলে একটি হোমস্টেতে ছিলাম, এবং তার ব্যবস্থাপনায় ছিলেন বাবলুদা, শ্রী বাবলু গাঙ্গুলি। অসম্ভব ভালো তার ব্যবহার, এবং তার সঙ্গে যে দুজন ছিলেন সৌরভ এবং সম্রাট, তাদের যে কী অসম্ভব ভালো ব্যবহার বলে বোঝাতে পারবো না। আর এই অবসর হোমস্টে থেকেই আমরা ঘুরেছিলাম এবারের ডুয়ার্সের নানা জায়গায়। আমরা লাটাগুড়ি সাফারি করেছি, আমরা বক্সা সাফারি করেছি, আমরা জয়ন্তীর ছোট মহাকাল দেখেছি, আমরা গেছি 7 পয়েন্টস, এবং এই যে আসবার পথে গাজলডোবা হয়ে আবার নিউমাল জংশন থেকে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরে এসেছি। সঙ্গে ছিল স্মৃতিটুকু, আর ভীষণ ভালো একটা ব্যবস্থাপনা, আর ভীষণ ভালো আমাদের সবার মধ্যে একটা সংযুক্তিকরণ বা কোহেসিভনেস। আমরা এতদিন বুঝতেই পারিনি আমরা একটা আলাদা পরিবার একসঙ্গে ঘুরে বেড়াচ্ছি। আর সবচেয়ে মজার কথা যেটা বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমাদের সদস্যদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল 6 মাসের একটি শিশু, আর সবচেয়ে বেশি বয়সী ছিলেন 80 বয়সের একজন বৃদ্ধা দিদিমা। এবং তাদের মধ্যে কিন্তু কোনোদিন কোনো রকম আমি অনুযোগ, অভিযোগ ইত্যাদি পাইনি। 6 মাসের ছেলে, তার যখনই তার প্রবলেম হয়েছে সে ততবারই কিন্তু একটুখানি কেঁদেছে, তারপরেই সে শান্ত হয়ে আমাদের সবার সাথে মিলে গেছে। আমরা শিয়ালদা থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরেছিলাম, যেটা 18টা হল স্টেশন পেরিয়ে আমাদেরকে 9টা 4 মিনিটে নিউমাল জংশনে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেটা পৌঁছলো 9টা 40 মিনিটে নিউমাল জংশনে, এবং সেখানেই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়ি করে আমরা এসেছিলাম অবসর হোমস্টেতে। সব কিছু নিট অ্যান্ড ক্লিন। দেখুন অবসর হোমস্টেতে, এই আমাদের ডুয়ার্সের থাকার জায়গা অবসর হোমস্টে। আর দেখুন কি শান্ত পরিস্থিতি। আর এই যে গেটটা দেখুন, এই যাচ্ছি এই অবসর হোমস্টে। আমরা কালকে রাত্রে কাঞ্চনকন্যায় এসেছি 13-149 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। সেটা এখানে আসার কথা ছিল 9টা 18, একটু লেট করে এটা এলো 9টা 40-এ নিউমাল জংশনে গাড়ি দাঁড়িয়েছিল আমাদের জন্য, বাস। সেই বাসে করে আমরা অবসরে এলাম। প্রথমে চা পেয়ে গেছি এখন, তো এই ভিডিওটা করতে চাটা খেলাম। চা খেয়ে ভিডিও। এখানে একটা পুকুর আছে, সুইমিং পুল বলে আদৌ ভাববেন না, প্রচণ্ড ডিপ, এখানে চান করতে বারণ করেছে। এবং এটার সামনেই মূর্তি নদী আছে একটু দূরে। এই রেস্টুরেন্ট, রান্নাঘর, এই হলো অবসরের মূল কাঠামো।
মূল কাঠামো। এই ঢুকছি আমরা, দেখুন এখানে লন, এখানে লন, আর এই ঢুকছি আমরা, অসাধারণ সুন্দর সাজানো। আমার মেজদা বসে আছে, এই ঢুকছি, এই হলো এই দেখুন, এই সমস্ত ঘরে আমাদের রয়েছি। এই দিদিমা আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, উনিও আছেন। চা খেয়েছেন? আর এই দেখুন দোলনা। এই এবার আমাদের রুম, একটা রুমের ভিডিও করে দিচ্ছি আপনাকে। এই সিঁড়ি দিয়ে উঠছি, আমাদের রুমটা ফার্স্ট ফ্লোর, মানে দোতলায়। দোতলা থেকে কেমন লাগে দেখাই। এই হলো দোতলা থেকে সিনিক বিউটি। রাত্রিবেলাটা আরো সুন্দর লাগে। হ্যাঁ, চান করিনি এখন, এবার যা খেতে দেবে, ব্রেকফাস্টটা দেবে। ব্রেকফাস্টে কি রেডি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ওই একজন খেতে বসেছে, না এক্ষুনি ডাকবে। আচ্ছা, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, এটাই তো আমরা যাবো। এখানে কে আছে? এখনো করিয়ে যাই। এই হলো আমাদের রুম, এখানে দুজন থাকার জায়গা, এখানে একটা সোফা কাম বেড, সোফা, এখানেও একজন থাকতে পারে। এই হলো টিভি, দারুণ ডেকোরেটিভ। এসিও আছে, এসি আছে। এই হলো ব্যালকনি। এই ব্যালকনি থেকে আপনারা দেখুন ছাগল চড়ে বেড়াচ্ছে। আমি ভেবেছিলাম হাতি চড়বে, এখন দেখছি ছাগল ছুটছে। এবার দেখুন টয়লেটের একটা ময়না করাচ্ছি। দেখুন কি সুন্দর টয়লেটটা, ফিটিংসগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। র্যাক, ইয়ে দেখুন এখানে হ্যাঙ্গার ঝোলানোর জিনিস, ইয়ে। কিন্তু আমার মনে হয় গিজারটা নেই, গিজারের প্রভিশনস আছে, গিজারটা তো ওইদিকে লাগানো আছে। দেখুন প্রত্যেকটা ফিটিংসই খুব ভালো। আর এখানে একটা ভেতরে, বাইরে বেরিয়ে এলাম, এখানে একটা আলমারিও আছে, যে আলমারিতে আমরা জিনিসপত্র রাখতে পারি। আর সঙ্গে দেখুন একটা জলের জাগ পেতলের, তার সঙ্গে 4টে জলের জাগ। এর সাথে ইয়ে টিভি দেওয়া আছে, কানেকশান দেওয়া আছে, কেবিল ইয়ে দেওয়া আছে। এবার দেখুন আর একটা সিঁড়ি উঠে গেছে পাশ দিয়ে, সেটা দিয়ে উঠলে আমরা একটা ম্যাজেনাইন ফ্লোরের একটা ব্যালকনি মতন পাবো। এই যে সেই ম্যাজেনাইন ফ্লোরের ব্যালকনি, এটা ভীষণ সুন্দর একটা ব্যালকনি। এটা দিয়ে আবার শর্টকাট করে আপনারা নিচেও নেমে যেতে পারেন, মানে একটা স্ট্রেট জায়গা আছে যেটা দিয়ে স্ট্রেট ওঠা যায়। আর যদি আপনারা রেস্টুরেন্ট থেকে শর্টকাট করেন তাহলে ওই ম্যাজেনাইন ব্যালকনি দিয়ে যেতে হবে। এই সিঁড়িটা একটু খাড়া, কিন্তু ব্যালকনিতে দাঁড়ালে আপনার মন ভরে যাবে। এই দেখুন কি সুন্দর ব্যালকনিটা, এবং সামনের দিকটা পুরোটা দেখা যাচ্ছে। আমাদের ঘরের যে ব্যালকনিটা আছে সেটা পেছন দিকটা দেখা যাচ্ছে, আর এটা দিয়ে সামনের যে গেটটা দিয়ে আমরা ঢুকলাম সেটা দেখা যাচ্ছে। আর এই দেখুন ডেন্স ফরেস্ট, পেছনেরটা পুরোটাই ফরেস্ট, এবং এখানে সবসময় জঙ্গলি হাতি বেরোয়। আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিনই হাতি বেরিয়েছিল। ইনফ্যাক্ট আমি মূর্তি নদীর ধারে যে রেস্ট্রিক্টেড এরিয়াতে চলে গিয়েছিলাম তার ভিডিও আগেই পোস্ট করেছিলাম, সেখানেও আমি জঙ্গলি হাতি দেখেছি, এবং আমাকে পুলিশ রেঞ্জ অফিসার তারাও করেছিলেন যারা ছিলেন। আর ওখানে কুনকি হাতিদের চান করানো হচ্ছে সেটাও দেখেছি। এই দেখুন পরের পর্বটা, এই চলে গেছি। এই দেখুন এটা আগের ভিডিওতে ছিল, তাও এখানে অ্যাড করেছি। এই সেই যাওয়ার পথ, এই যে পথটা দিয়ে যাচ্ছি আমরা সামনেই। এবং এই যে প্রপার্টিগুলো দেখছেন, এই প্রপার্টিগুলো ছিল নাকি রোজ ভ্যালি না সারদার প্রপার্টি ছিল, সেই সমস্তগুলো এখন ভেঙে গেছে। এই যে ভাঙা জায়গাগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু হাতিতে ভেঙেছে, হাতির করিডোরের সামনে দিয়ে ছিল বলে হাতি ওটা ভেঙে দিয়ে বেরিয়ে চলে গেছে। এবং এখান দিয়ে নাকি মারাত্মকভাবে হাতি চলাচল করে,
এই জন্য এই জায়গাটা খুব রেস্ট্রিক্টেড, কিন্তু আমি মানে ডুয়ার্সে গেলে ভয়ঙ্কর রকমভাবে সাহসী হয়ে যাই। এবং আমার ডুয়ার্সের যা গল্পগুলো আছে ফেসবুকে পাবেন। হ্যাঁ, আমি আর সুবায়ন, যাকে একটু আগে দেখলেন আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ও সুবায়ন, আরও দুজন ছিলেন, মোবারক সাহেব আর দীপময় স্যার। আমরা রাত্রিবেলা সারা জঙ্গলে বেড়াতে বেরিয়েছিলাম হাতির খোঁজে, গভীর রাতে। তো এরকম সাহসী ঘটনা আমরা ঘটাই। তো এই ডুয়ার্সে এলে কেন জানি না আমার সাহস খুব বেড়ে যায়। তো এই সাহস বাড়ার ফলে আমরা গিয়েছিলাম রেস্ট্রিক্টেড এরিয়ার বাইরে, এবং সেখানে আমাকে রেঞ্জার অফিস থেকে পুলিশ তাড়াও করেছিল। তখন একজন লোকাল মানুষ আমাকে বাঁচিয়ে সামনের দিক দিয়ে নিয়ে চলে আসে। সেখানে আমরা হাতি দেখেছি, ওপাশে জংলি হাতি আর সামনের দিকে কুনকি হাতিতে চান করানো হচ্ছে। একটু পথটা পুরোটাই দেখিয়েছি, পথটা দেখতে থাকুন, আবার যখন জংলি হাতি দেখতে পাবো তখন আমি বলছি। এই দেখুন সামনে চূর্ণী নদীটা দেখা যাচ্ছে, এই যে ব্যাগটা বেরছে, এই চূর্ণী নদীটা দেখা যাচ্ছে। এখানে একটা সাইনবোর্ড নাকি আছে যে এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এর বাইরে যাওয়া যাবে না। আমি সেই সাইনবোর্ডটাও দেখিনি, অবশ্য দেখার চেষ্টাও করিনি, কেননা আমার মনে হয়েছে বেড়াতে যখন একটু সাহস দেখি, একটু ডুবে যাই, দেখি হাতি টাতি দেখা যায় কিনা। এবার হাতি যদি সত্যিই তাড়া করতো, কতটাই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছতে পারতাম সেটা নিয়ে খুব সন্দেহ আছে, আদৌ ফিরে আসতে পারতাম কিনা। কেননা বাঘের থেকেও নাকি হাতি ডেঞ্জারাস। হাতি যদি মনে করে তাকে মেরে ফেলবো, প্রথমে সুর দিয়ে তুলে আছাড় মারবে, তারপর তার পেটে পা দিয়ে ডোলে মোচে তার মাথাটাকে থেঁতলে ফেলে দেবে। মানে তাকে বডি কিছু পাওয়া যাবে না, খালি মাংসের পিণ্ড পাওয়া যায়। এই দেখুন কতগুলো মাইগ্রেটরি বার্ডস এখানে খেলা করছে, দেখুন কতটা আমি ধরতে পেরেছি বুঝতে পারছি না, এটা মোবাইলে ধরা। আমার মোবাইলটা খুব একটা মানে খুব সুন্দর নয়, মানে এত ক্লোজ আপে হেজি হয়ে যায়, ফেটে যায়। এই মূর্তি নদী যাচ্ছি রেস্ট্রিক্টেড এরিয়া পেরিয়ে, এই সমস্ত রেস্ট্রিক্টেড এরিয়ার বাউন্ডারি দেখতে থাকুন।
চলে এসছে একদম মূর্তি নদীর সামনে, একদম মূর্তি নদীর সামনে। আর জনান্তিকে বলে রাখি, যেসব মাইগ্রেটরি বার্ডস, জনান্তিকে বলে রাখি আমাদের যে ট্যুরটা হয়েছে, ট্যুরটা কিন্তু খুব অল্প পয়সায় হয়েছে। কারণ এই যে অবসর হোমস্টে, এই অবসর হোমস্টে যেহেতু এটা হোমস্টে এবং এটা পরিচালনা করেন আমাদের এখান বাবলুদার এক আত্মীয় আমাদের এখানকার বাইগুইয়াটিতে থাকেন, তাকে মানে তার সঙ্গে আলাপ পরিচয় হওয়াতে এটা অনেক কম কস্টে হয়েছে। এরকম কস্টে 4 রাত্রি 5 দিনের ট্যুর মানে ডুয়ার্সে করা অসম্ভব ব্যাপার। আমরা যে ট্যুরটা করেছি সত্যি অসম্ভব ব্যাপার। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, যদি আপনারা কেউ ট্যুর করাতে চান এরকম, তার সঙ্গে যোগাযোগ করবেন। তো এই হলো মূর্তি নদী, খুব ক্ষীণকায়া মূর্তি নদী। বর্ষাকালে এর মারাত্মক গতিবেগ হয়ে যায়। ওই যে দেখছেন পাথরের অঞ্চলগুলো এবং এই জায়গাগুলো পুরোটাই জলে ভাসে। এবার দেখুন আপনার সেই হাতির দৃশ্য, ওই পাশে দেখুন একদম হাতির দৃশ্য। হাতি, এই যে পুরো এরিয়াটাই রেস্ট্রিক্টেড এরিয়া। আমি এই এরিয়া পেরিয়ে ভেতর দিকে চলে গিয়েছিলাম একদম, কারণ এই মূর্তি নদীতে হাতি আসে নাকি জল খেতে আর জল দিয়ে চান করতে। মানে ওরা জল সুঁড় দিয়ে জল ছেটায়, সেই জল ছেটাতে আসে, ওই জন্য এইখানটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। এবং এই সময় ওর মানুষের উপস্থিতি ওরা একদমই পছন্দ করে না। মানুষকে জন্তু জানোয়াররা খুবই পছন্দ করে না, সেটার যথেষ্ট কারণ আছে, আপনারা বুঝতেই পারেন। মানুষকে মানুষরাই এখন খুব পছন্দ করে না, মানুষ বরং ভূতের থেকে মানুষকেই বেশি ভয় পায়। তো এই সুন্দর স্বচ্ছ জলটা দেখুন, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, এবং এর ভেতরে যে মাছ খেলা করে বেড়াচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর নুড়ি পাথরগুলো অদ্ভুত সুন্দর দেখতে। এখানে না এলে আপনারা এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন না, এবং কতটা যে পারবেন আমি বুঝতে পারি না। এই যে কোনো যে হাতি স্পট করা হয়েছে, এই হচ্ছে হাতি, জঙ্গলি হাতি। এর পেছনে কিন্তু প্রচুর হাতি আছে, এ একলাই বেরিয়েছে, কিন্তু বাইরে কিন্তু হাতি যখন একটা বেরোয় তখন জানবেন পেছনে প্রচুর হাতি থাকে। সেই দিনই লাঞ্চ করার পরে আমরা টোটো ভাড়া করে ঘুরতে বেরিয়েছিলাম সামনের চা বাগানগুলো। এই যে যাচ্ছি দেখুন, চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা অপরূপ দৃশ্য। চা বাগানের যে আমরা ইতিহাস ভূগোল বইতে পড়েছি, চা বাগান কীভাবে কী করে ধাপ চাষ করা হয় এবং কেন ধাপ চাষ করা হয়, যে জল প্রচুর পড়বে কিন্তু জল জমবে না, এবং মাঝে মাঝে কিছু কিছু গাছ থাকবে যে গাছের ছায়া দেবে চা বাগানগুলো। একদম সেই ভূগোলের চিত্র ফুটে উঠেছে আমার এই ভ্রমণ কাহিনীতে, আমার এই ক্যামেরার মধ্যে যেটুকুনি তোলা যায়। আর এই চলুন দিগন্ত বিস্তৃত বন, তার মধ্যে চা বাগান, আবার তার মধ্যে কিছুটা খোলা জায়গা, তার মধ্যে কিছু ছোট ছোট ক্ষীণকায়া নদী যেটি বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই দেখুন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, বড় বড় গাছ দাঁড়িয়ে আছে চা বাগানের মধ্যে। আর টোটোতে আমরা বসে আছি, এই টোটো নিয়ে চলেছে আমাদের চা বাগানের মধ্যে দিয়ে। দেখতে থাকুন, আর আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন কারা এখানে যেতে চান এবং কারা গেছেন এবং এগুলো দেখেছেন। আর আমরা যে অবসর হোমস্টেতে ছিলাম সত্যি এত সুন্দর, মানে মূর্তি নদীর ধারে সুন্দর শুধু বললে ভুল হয়, সেখানে আতিথেয়তাই আপনাকে এমন করবে, সেই মুগ্ধতা আপনি এখনও পর্যন্ত মনে রাখবেন। আমি প্রায় 1 মাস আগে ঘুরে এসেছি, এখন প্রতি সন্ধেবেলায় ওদেরকে মিস করি। আমার বারবার বলতে ইচ্ছা করে, বাবলুদা একটু চা দিয়ে যান, এই সৌরভ একটু চা দাও, পকোড়া দাও। এই যে জিনিসগুলো এখনও আমি মিস করি, মনে হয় যেন আবার চলে গেলে ভালো হয়, আবার থাকলে হয়। কিন্তু আমাদের শহুরে নাগরিক জীবনে প্রচুর কাজ থাকে, প্রচুর অফিসের কাজ থাকে, সেগুলো ফেলে তো বারবার যাওয়া যায় না। আবার যখন যাব আবার এরকম ভিডিও দেব। আর আপনারা যদি যেতে ইচ্ছুক থাকেন, তাকে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে আপনার ট্যুর প্ল্যান ঠিক করতে পারেন। আমরা এখন আজকে সাইট সিন করতে বেরিয়েছি। আমরা এখন চলে এসেছি সামনের টি এস্টেটটায়। এই দেখুন টি এস্টেটটা আমার পেছন দিকে, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। টি এস্টেটটা অসাধারণ সুন্দর।
তো আমরা এই টি এস্টের সামনে দাঁড়িয়ে আছি, আমরা যেখানে ছিলাম অবসর রিসর্ট তার পাশেই টি এস্টেটটা। আমরা 5টা টোটো ভাড়া করে আসছি। দেখুন টি এস্টেটটা। আমরা এখন মূর্তির পাশে এসেছি, মূর্তি নদী, আই লাভ মূর্তি লেখা আছে। এখন চারিদিকে আই লাভ আই লাভ আই লাভ। আপনার বাড়ির সামনেও লিখে রেখে দিতে পারেন আই লাভ আমার বাড়ি, ঠিক আছে? আই লাভ মূর্তি। এই সেই মূর্তি নদী। কালকে আমার প্রথম পর্বে দেখিয়েছিলাম আমি মূর্তি নদীতে গিয়েছিলাম, তা ওটা মানে মানে আনঅথরাইজড এন্ট্রি ছিল। তো এইটা এন্ট্রিটা হলো অথরাইজড এন্ট্রি। কারণ আমি সিঁড়ি দিয়ে নামি, সিঁড়িটা এদিকে নয়, সিঁড়িটা অন্যদিকে, এই পাশ দিয়ে যেতে হবে। এই দেখাচ্ছি আপনাকে কি করে এন্ট্রিটা নেব। এখান দিয়ে যেও না, এদিক এদিক দিয়ে, এখানে যাওয়া যাবে না, এখান দিয়ে যাওয়া যাবে না। এই যে আমি এখানে বসবো, তুমি নামবে না? ও তাহলে তাহলে কি দিন 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 বাবু খাবে তো? না, আমি এই দিক দিয়ে নামতে হচ্ছে মূর্তি নদীতে। সাইড সিনের প্রথম অংশটা ছিল চা বাগান, তারপর মূর্তি নদী, তারপরে কোথায় যায় জানি না। দেখি যেখানে যাবে সেখানে আপনাদের সঙ্গে আমিও যাব। কমেন্টস করে জানাবেন আপনারা এখানে এসছেন কিনা। এই সেই মূর্তি নদী দেখুন। এই দেখুন প্রবাহমান মূর্তি নদী। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। গাড়ি নেই শুধু গরু যায়। গাড়ি এখনো নেই, গরু যায়। এখানে এ দেখুন গরু যাচ্ছে, এ দেখুন মাছ, এ দেখুন ছোট ছোট মাছ খেলা করছে, গরু জল খাচ্ছে। দেখুন আমি নেমে গেছি মূর্তি নদীর মধ্যে। কি স্বচ্ছ জল দেখুন, কিন্তু সেই কলকাতার মতন কুমারটুলি ঘাটে সেই ঠাকুরের পরিষ্কার জলটাকে আস্তে আস্তে নোংরা করে দেয়। এই গরু আসছে, এদিকে এদিকে। কি স্বচ্ছ জল দেখুন। আমি মুক্তি নদী পেরিয়ে গেলাম।
ওই দেখুন মাছ খেলা করে বেড়াচ্ছে। চলে এলাম এপারে ধূপগুড়ি থেকে, যেখানে ছিলাম আর কি অবসর হোমস্টে থেকে 42 কিলোমিটার দূরে সামসিং পয়েন্টে এলাম, সামসিং ভিউ পয়েন্ট। এটাই আমাদের 7 পয়েন্টের প্রথম পয়েন্ট। এবার দেখুন কি অপরূপ তার সৌন্দর্য, এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন সামসিং ভিউ পয়েন্টের দিকে আমি এগিয়ে চলছি। দেখুন খালি ভিউ পয়েন্টটা দেখুন। নিচ দিয়ে নদী চলে যাচ্ছে। ওফ কি অপূর্ব, আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। নিচে যে ইয়েটা রয়েছে, নদীগুলো রয়েছে, মনে হচ্ছে যেন ওই নদীর তীরেই বসতি স্থাপন করে থেকে যাই। অপূর্ব সুন্দর জায়গা। আর এই দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে, এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। আপনাদের জন্যই আমার এত রিস্ক নেওয়া। দেখুন কি সুন্দর লাইন চলে গেছে, দেখুন কি সুন্দর লাইন যাচ্ছে, যেন একটা মোহময় মানে স্বর্গরাজ্যের দিকে লাইনটা যাচ্ছে। এদিকেও তাই, গাড়ি আসছে, গাড়ির হুইসেল পেয়ে গেলাম, গাড়িটা আসছে বোধহয় দিক দিয়ে। হ্যাঁ গাড়ি আসছে। আমরা এখন ডুয়ার্সে আছি, ডুয়ার্সে যাচ্ছি 7 পয়েন্ট দেখতে। তো আমরা আছি, এই জায়গাটার নামটা কি? আমরা এখন রেলগেটের সামনে আছি। আমরা আছি রেলগেটের সামনে। এখানে ইয়ে পড়েছে, এখানে আপনার লেভেল ক্রসিং পড়েছে, মনে হচ্ছে একটা ট্রেন আসছে। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। আর আমরা 7 পয়েন্ট প্রথমে যাব, মনে হচ্ছে বিন্দু আর ঝালং যাব। এই রেলগেট সেটা। আমাদের 3টে গাড়ি এরকম পরপর দাঁড়িয়ে আছে, আর ওই পাশে একটা ছোট গাড়ি, ওটা জানি না। রাস্তাঘাট একদম ঝাঁ চকচক করছে, রাস্তাঘাট নিয়ে কোনো প্রশ্ন হবে না। আর এগুলো সবই কিন্তু হাতি করিডর, এবং এখানে নাকি চিতাবাঘ বেরিয়েছিলেন। আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি বলছিলেন যে তার 20 দিন আগে ওনার গাড়ির সামনে দিয়ে চলে গেছে, চিতাবাঘ, লেপার্ড চলে গেছে। দেখুন লাইনটা কি সুন্দর, রোমান্টিক একটা লাইন। মানে লাইনও আবার রোমান্টিক হয় এটা বলতে পারেন। কিন্তু দেখুন এখানে যদি আপনারা বেড়াতে আসেন, এখানেই থেমে যেয়ে খানিকক্ষণ বসে থাকতে পারেন, সেলফি টেলফি তুলতে পারেন। এখানে একদম স্লো চলে, 20 কিলোমিটার ঠিক চলতে হয়। এই দেখুন গাড়িটা আসছে, ট্রেন, এক্সপ্রেস ট্রেন, কিন্তু ডুয়ার্সের লাইনে একটা ইয়ে আছে, লিমিট আছে যে সবসময় হর্ন ব্লো করতে হয়, আর 20 থেকে 30 কিলোমিটারের বেশি স্পিড নেওয়া যায় না। তো সেইভাবেই আসছে। এই যে একটা মাত্র হর্ন ব্লো করা হচ্ছে, এই যে 2টো ব্লো করা হলো, এর মানে কিন্তু আমি আসছি, সাবধান, পাশ থেকে সরে যাও। এই প্রত্যেকটা হর্ন ব্লোয়িং এর কিন্তু একটা মানে আছে। এটা মনে হচ্ছে গুডস ট্রেন। এখানে সিঙ্গেল লাইন, এটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে পড়ছে। বেড়ানোতে এইগুলোও একটা জিনিস যেগুলো মনের স্মৃতিকোটায় থেকে যায়। খালি যে জায়গাগুলো দেখবো সেই জায়গাগুলো নয়, সেই জায়গাগুলোর সঙ্গে সঙ্গে
এগুলোও কিন্তু একটা ভীষণ রকমের স্মৃতিতে চাপ ফেলে। এই দেখুন, আমি একদম নিচে নেমে চলে এসেছি। এই দেখুন জলঢাকা ব্যারেজ। আমি একটা ছোট্ট পাথরের উপর দাঁড়িয়ে আছি, এই পাথরটা দেখাচ্ছি। এই যে ছোট্ট পাথরের উপর দাঁড়িয়ে আছি, এই এতখানি উপরে এলিভেশনস আছে, সেই এলিভেশনস নিচে নেমে এসেছি। এলিভেশনসে পাওয়ার হাউসে আমরা এসেছি। দেখুন কি জলের তোড়, জলঢাকা নদীর তোড়। এই পাহাড়টার নাম ভুটান পাহাড়। আর এখানে দেখুন একজন লোকাল লোক চান করছে এই তোড়ের মধ্যে। কী করে যে চান করছে সেটা আমি বুঝতে পারছি না, বেশ ভালো গা ভিজিটি যে চান করছে। ওই দেখুন, আর পাওয়ার হাউস যেটা, এই হলো তার থার্মাল পাওয়ার হাউস। আমি আমার ডেসক্রিপশন বক্সে খোকনদার নাম্বার দিয়ে দেবো, যিনি আমাদের গাড়ি করে এনেছেন। তো আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি অবসর রিসর্ট যেখানে আমরা আছি, হোমস্টে, তার নাম্বারও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করবেন। এই আমরা এসে গেলাম বিন্দুতে। এই দেখুন চারিদিকে বাজার। আমি যখন এসেছিলাম আগে 2013-14-তে, তখন এই সমস্ত বাজার ছিল না, এখন নতুন বাজার হয়েছে। তো আমরা গাড়ি করে নেমেছি, নেমে হাঁটছি বিন্দুর নিচে যাব, নদীর ধারে। এই বিন্দু বাঁধ, এটা হলো আমাদের ভুটান আর ইন্ডিয়ার মধ্যে জলঢাকার ওপর তৈরি বাঁধ, এবং এটা নিয়ে একটা আমাদের ট্রিটি আছে, কখন কিভাবে জল ছাড়া হবে, এবং এর ইলেকট্রিসিটি আমরা ভুটান আর ইন্ডিয়া দুজনেই ভাগ করে নেয়। দেখুন এই হলো দৃশ্যটা, এই বাঁধ, এই ভুটানের বাঁধ, ভুটান ইন্ডিয়া জলঢাকা বাঁধ। এই হলো তার নদীর চিত্র, জলঢাকা নদীর উপর তৈরি। সশস্ত্র সীমাবল এখানে সমস্ত জিনিসগুলো পরিচালনা করছে। এই রাস্তা, এই হলো সেই জায়গা।
সামসিং টি এস্টেটে এসে গেছি। এই টি এস্টেটের মানে আয়তন কয়েকশো একর, ঠিক আছে, গরু বাথান অবধি। তো আমরা এখানে এসেছি, এটা 7 পয়েন্টের 4র্থ নম্বর পয়েন্ট। এই দেখুন চায়ের বাগানে ভর্তি। সানরাইজ, পশ্চিম দিকে সানরাইজ তুলে নিচ্ছি, আমিও ভিডিও করছি। আচ্ছা কি বলছে শোনো, রকি আইল্যান্ডে বেশি দেরি করবে না। এখানে সানসেট ভালো দেখতে পাবে। না না, মূর্তিতে সানসেট দেখা যাবে ভালো। না না, আগে সানসেট, তখন রকি আইল্যান্ড অন্ধকার। তো কি হলো, অবশেষে আমরা পৌঁছে গেলাম রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড হলো একটা নদীর মধ্যে অনেকগুলো রক পড়ে আছে, এটারই রকি আইল্যান্ড। মানে ট্যুরিজমকে কিভাবে বিক্রি করা যায় তারই নানা রকম পন্থা আর কি। তো সেই রকের মধ্যে নামাটাই রকি আইল্যান্ড, এবং সেই জন্য মানুষ খরচ করে এখানে আসেন এবং রকের মধ্যে নেমে রকবাজি করেন। তো আমরাও যাচ্ছি এখন রকবাজি করতে রকের মধ্যে, ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এই যে দেখুন রকি আইল্যান্ডে নামছি আমরা, আসবেন? না আর যাব না। আমাদের সঙ্গে দিদিমা আছেন, দেখুন সাহস, আর দেখুন সবচেয়ে কনিষ্ঠ সদস্য কোলের মধ্যে বসে আছে, 6 মাস বয়স, সে এখনো যাত্রী চাইছে। দেখুন আমাদের কোনো ভয় নেই। নামাটা খুব প্রবলেমেটিক। এই রকি আইল্যান্ড। এ দেখুন আমি নদীর মাঝখানে এখন চলে এসেছি, রকি আইল্যান্ডের যে নদীটা তার মাঝখানে চলে এসেছি, প্রায় মায় নয়, একদমই মাঝখানে চলে এসেছি। এই এখান দিয়ে ওঠাটা যাবে না, মানে এই পাথরটা সঙ্গে যেগুলো আছে খুব লুজলি আর্টিকুলেটেড।
আমরা এখন 7 নম্বর পয়েন্টে চলে এসেছি, লালিগোরাজ। হ্যাঁ, দেখুন এখানে লেখা আছে আই লাভ সামসিং। হ্যাঁ, সবাই মানে এত ভালোবাসে যে সবাই দাঁড়িয়ে আছে, অন্য কেউ দাঁড়াবে যে সেটা বুঝতেই পারে না। হ্যাঁ, এর নিচে হয়েছে মূর্তি নদী। এই দেখুন আই লাভ সামসিং লেখা রয়েছে। আর এই পাশ দিয়ে সূর্য অস্ত যাবে, এখানে ওয়েট করেই সূর্য অস্ত দেখতে পারেন। অসাধারণ সিনারিটা। চা বাগানের মধ্যে নিচে মূর্তি নদী বয়ে চলেছে, নিয়ে যাচ্ছে আস্তে আস্তে মূর্তি নদীর সামনে। এই মূর্তি নদী বয়ে চলেছে। দেখুন যেই মূর্তি নদীতে, এই রকি আইল্যান্ডে মূর্তি নদীতে ছিলাম সেই মূর্তি নদী এখান দিয়ে বয়ে চলেছে। বর্ষাকালের বিভৎস রূপ হয়। আর এখানে আই লাভ সামসিং লেখা রয়েছে। আর এই টি গার্ডেন। তবে সব কিছু বলার শেষে একটা জায়গা দাঁড়িয়ে যাই, এখানে প্রচুর জায়গা তোলা দিতে হয়। মানে যেখানেই আপনি যাবেন পার গাড়ি 20 টাকা করে তোলা দিতে হয়। এগুলো পার্কিং নয়, এটা হলো মস্তান তোলা। তো আপনারা যখন এখানে বেড়াতে আসার প্ল্যান করবেন, কিছু টাকা রেখে দেবেন তোলাবাজির জন্য। এই তোলাবাজি কবে বন্ধ হবে কেউ জানে না। এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলে জানি না, এ বলে জানি না, ও বলে জানি না, কিন্তু তোলা হয়। আপনি জলপাইগুড়ি থেকে কার্শিয়াংয়ে ঢুকছেন তখনও তোলা হবে, কার্শিয়াং থেকে জলপাইগুড়ি ধরছেন তখনও তোলা হবে। আপনি 7 পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টে তোলা হবে। এই তোলা তুলতেই হবে। আর বক্সা জয়ন্তীতে কি আছে জানি না, ওখানে যাওয়ার পরে আপনাদের বলতে পারবো যে এই তোলা রাজনীতি কত চলছে কিনা। এবং আমার এই ব্লগিংটা দেখার পরে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এই তোলার শিকার কিনা। অসহ্য, মানে একটু করে বেগোচ্ছে, একটা করে তোলা। কেন না, জায়গার অ্যাডমিনিস্ট্রেশন দরকার। আর অ্যাডমিনিস্ট্রেশনের দরকারে কিসের তোলা? জনান্তিকে জানিয়ে রাখি, আমরা 5 নম্বর পয়েন্ট সুনতালে খোলা দেখিনি। কেন দেখিনি? কেননা সুনতালে খোলার একটা পয়েন্ট অবধি আমাদের গাড়ি যাবে, তারপর সেখান থেকে আবার তাদের গাড়ি ভাড়া করে আমাদের দেখতে যেতে হবে। তো এই জন্য আমরা সান্তালি খোলার অবধি গিয়েছিলাম, সেটার ভিডিও করিনি। তারপরে আর গাড়ি করে না দেখে আমরা এইখানে লালিগোরাজে চলে আসি।